17 বছর বয়সী একটা মেয়েকে কেউ তার নিজের বাসাতেই রেপ করে মার্ডার করেছে। আর এই দোষটা গিয়ে পড়ে তাদের গাড়ির ড্রাইভার রণজয়ের উপর। স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ তো ফুঁসলে উঠেছে। তারা রণজয়ের ফাঁসি চায় এবং যে মেয়েটা মারা গেছে দ্যুতি, তার জন্য জাস্টিস চাই। তবে রণজয় কিন্তু খুবই সাদাসিধা একজন মানুষ। তার নিজেরও একটা মেয়ে আর বউকে নিয়ে সুন্দর একটা পরিবার আছে। তাকে দেখলে কোনোভাবেই মনে হবে না যে সে এমন একটা কাজ করতে পারে। কিন্তু ঘটনা তো এখন ঘটে গেছে। এখন কোর্ট রণজয়ের ফাঁসির আদেশ দিয়েছে। রণজয়ের বউ মধুমিতা তার স্বামীর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার স্বামী কিনা 17 বছর বয়সী একটা মেয়েকে রেপ করে হত্যা করেছে। তাই সে অপমান সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। তবে এলাকার মানুষ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখন রণজয়ের ছোট্ট মেয়ে নূপুর, তার কি হবে? সে তো একদম অনাথ হয়ে গেছে। তাদের পাড়ার লোকজন নূপুরকে আর কেউ দেখতে পারছে না। সবাই নূপুরকে তাদের পাড়া থেকে বের করে দিচ্ছে। তখন নূপুরের দায়িত্ব নেয় আমাদের অ্যাডভোকেট অচিন্ত আইস। অচিন্ত খুবই নরম সরম একজন লয়ার। তো কথা হচ্ছে হইচইতে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্তর দ্বিতীয় সিজন নিয়ে। সিজন 1-এ আমরা দেখেছিলাম অচিন্ত তার গুরুকেই হারিয়ে দিয়েছিল একটা কেসে, যদিও সেই কেসের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। তো চলুন গল্প শুরু করি। এখন নূপুরকে অচিন্ত তার কাছেই রেখেছে। এতে করে তাদের মহল্লার লোকজন অচিন্তকে বেশ কথা শোনায়। তবে মেয়েটার মুখের দিকে তাকিয়ে অচিন্ত তাদের কথার কোনো পরোয়া করে না। নূপুর তখন অচিন্তর কাছে এসে বলে তার বাবার জন্য একটা চিঠি লিখে দিতে। ছোট মেয়েটার মুখ থেকে তার বাবার কথা শুনে অচিন্ত বেশ ইমোশনাল হয়ে পড়ে। অচিন্ত তখন নূপুরের থেকে জানতে পারে তার বাবাকে যেদিন সকালে পুলিশ ধরে নিয়ে যায় তার আগের দিন রাতে আনুমানিক 8:30টার দিকে রণজয় বাসায় ফিরেছিল। নূপুর আরও বলে তার বাবা আসার সময় তার জন্য বইয়ের মলাট নিয়ে এসেছিল এবং সে আর তার বাবা মিলে রাত 8:30টা থেকে টিভিতে ভুতুম সিরিয়াল দেখেছিল আর তারা বইয়ের মলাট লাগিয়েছিল। তারপর আর রণজয় বাসা থেকে বের হয়নি। এটা শুনে অচিন্তর মনে খানিকটা খটকা লাগে। সে এসে তার ফিয়ন্সের কাছ থেকে জানতে পারে ধুতি নামের যে মেয়েটা মারা গেছে তার মৃত্যুর সময় দেখানো হয়েছে রাত 9টা থেকে 9:30টার মধ্যে। সেই সময়টা নূপুরের কথা অনুযায়ী তার বাবা অর্থাৎ রণজয় বাসাতেই ছিল। ওদিকে রণজয় তার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে। ফাঁসির জন্য তার ধর্মীয় কাজ সম্পূর্ণ করা হয়। রাতে পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করে সে কি খাবে। এটাই তার শেষ খাওয়া, কারণ কাল সকালেই তার ফাঁসি। পরদিন সকাল ভোরে তাকে মঞ্চে তোলা হয়। তার গলায় ফাঁসির দড়ি পরিয়ে সবাই ফাঁসির জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে কোর্টের অর্ডার নিয়ে হাজির হয় অচিন্ত আইস। সে এই কেসটা রিওপেন করে আবার ইনভেস্টিগেট করার আর্জি জানিয়েছে। এতে করে রণজয়ের ফাঁসিটা আজকে হয় না। রণজয়ের হয়ে এবার এই কেসটা লড়বে অচিন্ত। তারপরে আমরা নন্দিনী সিনহা নামের একজন লয়ারকে দেখি। সে খুবই ডেডিকেটেড পারসন। তার একটা প্রমাণও আমরা দেখতে পাই। একজন পলিটিশিয়ান তার কাছে একটা কেসের রায় ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু টাকা পয়সা অফার করে। নন্দিনী সিনহা তাকে এক থাপ্পড় মেরে সেখান থেকে বের করে দেয়। নন্দিনী সিনহা ধুতির হয়ে রণজয়ের কেসটা লড়েছিল। এখন তার সহকারী এসে জানায় অচিন্ত আইস রণজয়ের কেসটা আবার রিওপেন করেছে। ওদিকে অচিন্ত রণজয়ের কেসটা রিওপেন করায় তার মহল্লার লোকজন তাকে বিভিন্ন কথা শোনায় সে কেন একজন রেপিস্টের ফাঁসি আটকে দিয়েছে। তবে তাদের কারোর কথায় সে কোনো কান দেয় না। রণজয়ের কেসটা নতুন করে আবার ওপেন হওয়ায় ধুতির বাবা মা নন্দিনী সিনহার উপরে বেশ রাগ করে। তাদের মেয়েকে কেউ রেপ করে হত্যা করেছে, সেখানে তার ফাঁসি হওয়া উচিত। কিন্তু সেই কেস আবার রিওপেন হয়ে তদন্ত হবে। কেসটা রিওপেন করে অচিন্ত খুবই চাপে পড়ে যায়। চারদিকে রণজয়ের ফাঁসির জন্য মিছিল হচ্ছে। তাই অচিন্ত বোরকা পরে লুকিয়ে কোর্টে আসে। তারপরে অচিন্ত আসে রণজয়ের সাথে কথা বলতে। সেদিন রাতে আসলে কি হয়েছিল রণজয় বলতে শুরু করে। তারপর আমরা সেদিন রাতের দৃশ্য দেখি। রণজয় ধুতিকে নিয়ে 7:30টার দিকে বাড়িতে ফিরেছিল। তখন অবশ্য ধুতির বাবা মারা বাইরে যাচ্ছিল। তাদের সাথে রণজয়ের দেখাও হয়েছিল। রণজয় ছিল তাদের খুবই বিশ্বস্ত। ধুতিদের পাশের ফ্ল্যাটের মিসেস সেন সেদিন রাতে রণজয়কে অফার করেছিল তার হয়ে ড্রাইভারের চাকরিটা করতে। সে 5,000 টাকা বেশিও মাইনে দিতে চেয়েছিল, কিন্তু রণজয় রাজি হয়নি। সে ধুতির বাবা মাকে তাদের পরিবারের মতোই দেখত। তারপরে রণজয় যায় গাড়ির চাবি রাখতে। তখন ধুতি দরজা খুলে দেয়। সেই সময় তাদের সামনের ফ্ল্যাটে রাজবীরের সাথে তার দেখা হয়। রণজয় বলে রাজবীরের ক্যারেক্টারে সমস্যা ছিল,
সে মেয়েদেরকে খারাপ নজরে দেখত। রণজয় গাড়ির চাবি রেখে সেখান থেকে চলে যায় আর তার মেয়ের জন্য বইয়ের মলাট নিয়ে বাড়ি ফেরে। রাত 9:30 পর্যন্ত সে আর তার মেয়ে ভুতুম সিরিয়াল দেখে আর বইয়ে মলাট লাগিয়েছিল। পরের দিন সকালে হুট করে পুলিশ এসে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় আর বলে সে নাকি তার মালিকের মেয়েকে রাতে রেপ করে হত্যা করেছে। এটা শুনে রণজয়ের স্ত্রী তো হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার স্বামী এমন কাজ করতে পারে। পাড়ার লোকজন তাদেরকে খারাপ ভাষায় অনেক গালাগাল করতে থাকে। রণজয়ের মুখ থেকে সবটা শুনে সেখান থেকে বাড়ি ফিরে আসে অচিন্ত। এসে দেখে নূপুর এখনো ঘুমায়নি, তার জন্য অপেক্ষা করছে। অচিন্ত তাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। নূপুর তখন অচিন্তর কাছে আবদার করে কালকে হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যেতে বলে। অচিন্ত বলে ঠিক আছে, সে নিয়ে যাবে। তার একটু পরে হাসপাতাল থেকে খবর আসে নূপুরের মা মারা গেছে। অচিন্ত তো হতবাক হয়ে যায়। সে এখন নূপুরকে কি জবাব দিবে। তারপরে আমরা ধুতির মৃত্যুর ঘটনা দেখি। সকালে ধুতির মা তাকে ডাকতে গিয়ে দেখে তার মেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। সে তার মেয়েকে এই অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন সেখানে রাজবীর এসে দেখে ধুতির এই অবস্থা। সে বলে এটা হয়তো রণজয়ের কাজ, কারণ কাল রাতে রণজয় তাদের ফ্ল্যাট থেকে বের হয়েছিল। সেই সময় রাজবীর তাকে বের হতে দেখেছিল। ওদিকে পরের দিন অচিন্ত নূপুরকে নিয়ে যায় হাসপাতালে তার মায়ের সাথে দেখা করাতে। কিন্তু এখন তার মা আর বেঁচে নেই। অচিন্ত তার কাছ থেকে বিষয়টা লুকায় না। অচিন্ত নূপুরকে সত্যি কথাটা বলে দেয়। ওদিকে রণজয়ের স্ত্রী মারা যাওয়ায় নন্দিনী সিনহা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ কোর্ট যদি এখন রণজয়কে ফাঁসি দেয় তাহলে নূপুর একদম অনাথ হয়ে যাবে। তাই হয়তো রণজয়ের ফাঁসিটা নাও হতে পারে। তবে নন্দিনী সিনহা ছিল প্রচণ্ড চালাক। সে রণজয়ের উপরে রেপ, হোস্টেজ অ্যান্ড মার্ডারের সেকশন দিয়ে মামলা দায়ের করে, যেন কোনোভাবে রণজয় বাঁচতে না পারে। রণজয়ের স্ত্রী মারা গেছে, সে খুবই ভেঙে পড়ে। তবে কোর্ট রণজয়কে তার স্ত্রীকে শেষবারের মতো দেখার পারমিশনও দেয় না। ওদিকে নন্দিনী সিনহা তার পুরো টিম নিয়ে রণজয়ের কেসটা নিয়ে আলোচনা করছিল। তাদের প্রাইমারি উইটনেস হলো রাজবীর, কারণ রাজবীর শেষ রণজয়কে ধুতিদের ফ্ল্যাট থেকে বের হতে দেখেছিল। ওদিকে অচিন্ত সহকারী ভীম এক ভিক্ষুকে ছদ্মবেশ ধরে রাজবীরকে ফলো করতে থাকে আর অচিন্ত যায় পুলিশ স্টেশনে ধুতির কেস ফাইলটা চেক করতে। অচিন্ত এই কেসের দায়িত্বে থাকা সেই পুলিশকে জিজ্ঞাসা করে ধুতির গলার এই ক্ষতটা কতটা গভীর। পুলিশ জানায় এটা 4 ইঞ্চি গভীর, পুরো একটা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অচিন্ত তখন প্রশ্ন করে আপনি কিভাবে শিওর হলেন? কেসের তো কোনো মার্ডার ওয়েপেন পাওয়া যায়নি যেটা দিয়ে দুতিকে হত্যা করা হয়েছে। মার্ডার ওয়েপেন তো মিসিং, আর মার্ডার ওয়েপেন ছাড়া মার্ডার কেসগুলো প্রমাণ করা অনেকটাই কঠিন। ওদিকে নন্দিনী সিনহাও বেশ চিন্তিত, কারণ তাদের কাছে কোনো মার্ডার ওয়েপেন নেই। তবে সে জানায় মার্ডার ওয়েপেন ছাড়াও পোস্টমর্টম রিপোর্ট দিয়ে মার্ডার কেসগুলো লড়া যায়, আর নন্দিনী সিনহা সেটাই করবে। তারপরে অচিন্ত যায় ধুতিদের পাশের ফ্ল্যাটে মিসেস সেনের সাথে কথা বলতে, যে প্রথমে রণজয়কে তার গাড়ির ড্রাইভারের প্রস্তাব দিয়েছিল, কারণ সে রণজয়কে খুব ভালো জানত। ভদ্রমহিলা বাসায় একাই থাকে, তার মেয়ে দেশের বাইরে। মিসেস সেনের মুখ থেকে অচিন্ত জানতে পারে ধুতির মা নীনা একটা উঁচু পোস্টে গভর্নমেন্ট জব করে, এই জন্য তার মেয়েকে সে বেশি একটা সময় দিতে পারে না। এমনকি ধুতির মা নীনার একটা অ্যাফেয়ারও ছিল, যেটা মিসেস সেন নিজে দেখেছে। এখানে মিসেস সেনের থেকে অচিন্ত জানতে পারে ধুতির সব থেকে ক্লোজ ফ্রেন্ড এশার কথা। এশা দুটি ক্লাসমেট ছিল, তারা একসাথে টেনিস প্র্যাকটিস করত এবং একসাথে পিয়ানো ক্লাসও করত। এখন অচিন্ত ও বিমকে পাঠায় এশা যেখানে টেনিস প্র্যাকটিস করত। বিম টেনিস খেলার নাম করে এশার উপরে নজর রাখে। এখানে সে রাজবীরকেও দেখতে পায়। বিম আড়াল থেকে শুনতে পায় এশা রাজবীরকে বলছে কাউকে কিছু না বলতে। কি বিষয়ে তারা কথা বলছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারি না, তো শুনতে থাকুন। পরের দিন অচিন্ত কোর্টে আসলে তার সহকারীরা জানায় অচিন্ত নন্দিনী সিনহার সাথে কোনোদিনও কেসে পারবে না, কারণ নন্দিনী সিনহা প্রচণ্ড বুদ্ধিমান। তার অন্য একটা কেসের হেয়ারিং চলছিল। অচিন্ত সেটা শুনে সে বুঝতে পারে নন্দিনী সিনহার সাথে পেরে ওঠাটা এতটা সহজ হবে না। রাতে অচিন্ত যায় তার গুরুর সাথে কথা বলতে। সিজন 1-এ অচিন্ত তাকে একটা কেসে হারিয়েছিল। সে অচিন্তকে জানায় কেসটা তোমাকে জিততে হলে মার্ডার ওয়েপেনটা খুঁজে বের করতে হবে, আর আসল যে খুনি তাকে কোর্টে তুলতে হবে। তাছাড়া অচিন্ত নন্দিনী সিনহার সাথে পেরে উঠবে না। ওদিকে অচিন্তর মহল্লার লোকজন তার উপরে ক্ষেপে উঠেছে। তারা অচিন্তকে নূপুরকে নিয়ে পাড়া ছাড়তে বলে। তখন অচিন্তর বাবা এসে তাদেরকে থামিয়ে দেয়। অচিন্তর ফিয়ন্সে গীতা, সে পুলিশে চাকরি করে,
সে নূপুরের বিপদ বুঝতে পেরে তার কাছে একটা স্প্রে দেয়, বলে কেউ যদি তাকে ধরতে আসে তাহলে সে তাদের চোখে এই স্প্রেটা করে দিবে। ওদিকে অচিন্ত আসে জেলে রণজয়ের সাথে কথা বলতে। অচিন্ত দ্যুতির মা নিনার অ্যাফেয়ারের ব্যাপারে রণজয়ের কাছে জিজ্ঞাসা করলে সে বলে তার নাম ঋষভ, সে বড় বড় বিল্ডিং বানানোর কাজ করে। দ্যুতিদের বাড়িতে সে প্রায়ই যাতায়াত করত। তবে দ্যুতি তার স্কুল, টেনিস প্র্যাকটিস, পিয়ানো ক্লাস এই সব কিছু নিয়েই ব্যস্ত থাকত। রাতের বেলা অচিন্ত আর নূপুর বাইরে বের হয়েছিল, তখনই কয়েকজন এসে তাদের উপরে আক্রমণ করে। নূপুর পালালেও অচিন্তকে তারা ধরে ফেলে এবং তাকে বেশ মারধর করে। তখন সেখানে গীতা এসে তাদের সাথে মারপিট করে এবং নূপুরের কাছে থাকা স্প্রে তাদের চোখে মেরে তাদেরকে ভাগিয়ে দেয়। ওদিকে নন্দিনী সিনহা আর একটা কাজ করে বসে। সে এবার অচিন্তকে তার উইটনেস বানিয়েছে, কারণ অচিন্ত আর রণজয় একই পাড়াতে থাকত। অচিন্ত কোর্ট থেকে এই চিঠিটা পেয়ে বেশ অবাকই হয়। সে কেস লড়ছে, আবার তাকেই কিনা উইটনেস বানিয়েছে। পরের দিন কোর্ট শুরু হয়। এখানে রণজয়কে কাঠগড়ায় উপস্থিত করা হয়েছে। এখানে রণজয়ের ফাঁসির জন্য লড়বেন নন্দিনী সিনহা, আর তাকে বাঁচাতে লড়বেন অচিন্ত আইস। প্রথমে দুই পক্ষের উকিল তাদের কেসের হিয়ারিং অর্থাৎ কেসের বিস্তারিত বলা শুরু করে। তারপরে নন্দিনী সিনহা প্রথমেই তার উইটনেস হিসেবে অচিন্তকে কাঠগড়ায় ডেকে নেয় এবং জিজ্ঞাসা করে তারা তো একই পাড়াতে থাকে এবং অচিন্তর সাথে যাতায়াতের পথে প্রায়ই রণজয়ের দেখা হতো। অচিন্ত বলে যে হ্যাঁ, তাদের প্রায়ই দেখা হতো। রণজয় এবং তার স্ত্রীর মধ্যে একটা পারিবারিক ঝামেলা তুলে ধরে, যেটা অচিন্ত মিটিয়ে দিয়েছিল। অচিন্ত বিষয়টা স্বীকার করে যে হ্যাঁ, সে এই বিষয়টা মিটিয়ে দিয়েছিল। নন্দিনী সিনহা মূলত এটা বোঝাতে চাইছিল যে রণজয় অনেক রাগী এবং রকচটা একজন মানুষ ছিল। সে অপমানিত হলে মানুষকে আঘাত করতে পারত। তারপরে নন্দিনী সেই ডাক্তারকে কাঠগড়ায় ডাকে যে দ্যুতির পোস্টমর্টম করেছিল। ডাক্তার জানায় দ্যুতির বডিতে সিমেন্ট পাওয়া গিয়েছিল, আর সেটা রণজয়ের সাথে ম্যাচ করেছিল। এতেই প্রমাণ হয় রণজয় দ্যুতিকে রেপ করেছিল। অচিন্ত তখন ক্রস করে আর ডাক্তারকে প্রশ্ন করে আপনি কত ঘন্টার মধ্যে পোস্টমর্টম করেছিলেন। ডাক্তার জানায় 5 ঘন্টার মধ্যে। অচিন্ত বলে একটা পোস্টমর্টম করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগে, আর আপনি 5 ঘন্টার মধ্যে কিভাবে করলেন। ডাক্তার জানায় সবাই যেহেতু রণজয়ের বিচার চাচ্ছিল, এই জন্য সে সব কাজ বাদ দিয়ে দ্যুতির পোস্টমর্টমটা আগে করেছে। তারপরে নন্দিনী কাঠগড়ায় ডাকে রাজবীরকে। রাজবীর জানায় সে নাকি দরজার আই হোল দিয়ে দেখেছিল রণজয় তাড়াহুড়ো করে দ্যুতিদের বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। তবে কোর্টে রণজয় বলে রাজবীর মিথ্যা বলছে, কিন্তু অচিন্ত সন্দেহ হলো রাজবীরের মুখের কথা ছাড়া আর কোনো প্রমাণ নেই, না আছে কোনো সিসিটিভি ফুটেজ। তারপরে অচিন্ত কেসের দায়িত্বে থাকা পুলিশকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে সে এই কেসের কোনো মার্ডার ওয়েপেন খুঁজে পায়নি। অচিন্ত বলে এটাই তো সমস্যা, এই কেসের না আছে কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো মার্ডার ওয়েপেন আছে। শুধুমাত্র দ্যুতির বাবা মার কথার উপরে ভিত্তি করে রণজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তখন নন্দিনী সিনহা বলে রণজয়কে ওই বাড়ি থেকে শেষবারের মতো বেরোতে দেখেছিল রাজবীর। রাজবীর এই কেসের আই উইটনেস এবং তাদের দারোয়ানও একই কথা বলছে। রণজয়ের বের হওয়ার পর কেউই আর ওই বাড়িতে ঢোকেনি। তাছাড়াও দ্যুতির বডিতে রণজয়ের সিমেন্ট পাওয়া গেছে, এই কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তো আজকের মতো কোর্ট শেষ হয়ে যায়। পরের ডেট দেওয়া হয়। অচিন্ত তো চিন্তায় পড়ে যায়। নন্দিনী সিনহার সাথে সে কোর্টে পেরে উঠছে না। ওদিকে ভীম গিয়েছে দ্যুতিদের বাড়ির যে কেয়ারটেকার ছিল তাকে ফলো করতে। সে একটা পার্টিতে বসে লাল পানি খাচ্ছিল। তাদের একটা ছবি তুলে ভীম অচিন্তকে পাঠায়। অচিন্ত তখন সেই কেয়ারটেকারের পাশে বসে থাকা লাল জামা পরা একজনকে চিনতে পারে। কয়েকদিন আগে অচিন্তর উপরে যারা হামলা করেছিল, লাল জামা পরা লোকটা তাদের মধ্যেই একজন। অচিন্ত ভীমকে বলে যে তাকে ফলো করতে। ভীম সেই লোকের বাইকে লিফট চাওয়ার নাম করে তাকে ফলো করে। লোকটার নাম হলো কেষ্ট। ফলো করে অচিন্ত আর ভীম জানতে পারে কেষ্টর একজন মিনিস্টারের বাড়িতে যাতায়াত আছে। তারপরে আমরা সেই মিনিস্টারকে দেখি। সে কোনো একজনকে ফোন করে বলছে এই কেসে তার নাম যেন কোনোভাবে না জড়ায়, আর সে কেষ্টকে বলে নেক্সট কোর্টের আগেই রণজয়কে জেলের ভিতরে মেরে দিতে, এমনভাবে মারতে যেন মনে হয় যে সে সুইসাইড করেছে। এখান থেকে বোঝা যায় এই কেসে কোনো না কোনো ঝামেলা আছে। তো শুনতে থাকুন, স্পষ্ট হয়ে যাবে। তারপরে অচিন্তর ফিয়ন্সে গীতা যায় এশার সাথে কথা বলতে। ওদিকে অচিন্ত তার উইটনেস লিস্টে আরও একজনের নাম অ্যাড করে। সেটা হলো সাদনিক বোস, যে একজন পিয়ানো টিচার।
তারপরে অচিন্ত নীনাকে ফলো করে দেখতে পায় নীনা একটা কনস্ট্রাকশন সাইডে যায়। সেখানে ঋষভ বিল্ডার্সের একটা সাইনবোর্ড ছিল। ওদিকে জেলে মিনিস্টারের কথা মতো রাতে কয়েকজন কয়েদি এসে রণজয়কে মারার চেষ্টা করে এবং তার হাতে শিরা কেটে দেয়, যেন মনে হয় সে আত্মহত্যা করেছে। তখন ভীম কেষ্টকে ফলো করে জানতে পারে রণজয়কে জেলে মেরে ফেলার আজ রাতেই চেষ্টা চলছে। তখন অচিন্ত জেলে ফোন করে বিষয়টা জানিয়ে দেয় আর রণজয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সে মারা যায়নি। তারপরে অচিন্ত ঠিক করে সে আরেকবার দূতীদের বাড়ি যেয়ে ক্রাইম সিনটা দেখে আসবে। তাই ভীম আর অচিন্ত প্ল্যান করে। ভীম দূতীদের বাড়ির সামনে যেয়ে সাইকেল নিয়ে পড়ে যাওয়ার নাটক করে। তখন গার্ডরা তার কাছে আসলে সেই সুযোগে তাদেরকে ফাঁকি দিয়ে অচিন্ত বাসার ভিতরে ঢুকে যায়। ডেঙ্গু স্প্রে করার বাহানায় দূতীদের ফ্ল্যাটের ভিতরে ঢুকে যায় অচিন্ত। তখন নীনা বাসায় ছিল না, দূতীর বাবা একাই বাড়িতে ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই অচিন্ত তাদের বাসার কিছু ছবি তুলে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন কোর্ট শুরু হয়। অচিন্ত তাদের পাড়ার সেই দোকানদারকে ডাকে যার দোকান থেকে রণজয় বইয়ের মলাট কিনেছিল। দোকানদার বলে যে হ্যাঁ, সেদিন রাতে রণজয় তার দোকান থেকে বইয়ের মলাট কিনেছিল। তখন প্রায় 8:15 বাজে। তার এই সময়টা খুব ভালোভাবেই মনে আসে, কারণ তার শালাবাবু তাকে সেই সময় ফোন করেছিল। অচিন্ত প্রমাণ করতে চাইছিল রণজয় বইয়ের মলাট কিনে বাড়িতেই গিয়েছিল, তারপর আর বাড়ি থেকে বের হয়নি। তবে এই প্রমাণটা টেকে না। নন্দিনী সিনহা বলে, আপনার কাল রাতে যখন ফোন এসেছিল তখন দোকানে কোন কাস্টমার ছিল সেটা কি আপনি বলতে পারেন? দোকানদার বলতে পারে না। নন্দিনী সিনহা যুক্তি দাঁড় করায় যে তার ফোন আসলেই যে সেই টাইমে কোন কাস্টমারের কাছে কি বিক্রি করেছিল সেটা মনে রাখবে, এটা সম্ভব না। তারপরে অচিন্ত আরও একজনকে কাঠগড়ায় ডাকে। সে ছিল ধুতির একজন ফ্রেন্ডের বাসার কেয়ারটেকার। সে বলে তাদের বাসায় ধুতিরা সব ফ্রেন্ডরা মিলে একবার পার্টি করছিল। তখন ধুতির কিছু ফ্রেন্ডরা মিলে তাকে ড্রাগস খাওয়ানোর চেষ্টা করে। তখন রণজয় সেখানে এসে তাদেরকে মেরে বের করে দেয় আর ধুতিকে নিয়ে সেখান থেকে চলে আসে। অচিন্ত বলে এর থেকে প্রমাণ হয় রণজয় ধুতিকে তার বোনের মতোই দেখত। তবে নন্দিনী সিনহা বিষয়টা উল্টো করে ঘুরিয়ে দিয়ে বলে আসলে রণজয় নাকি ধুতিকে ভালোবাসার দৃষ্টিতে দেখত, তাই সে ধুতির অন্য ছেলেদের সাথে মেলামেশা করাটা সহ্য করতে পারত না, তার রাগ হতো। তারপরে অচিন্ত কাঠগোড়ায় ডাকে মিসেস সেনকে। সে ধুতিদের প্রতিবেশী। মিসেস সেন জানায় যেদিন ধুতি মারা যায় সেদিন সে রাত 9টার দিকে আইহোল দিয়ে একজনকে তাড়াহুড়ো করে ধুতিদের বাড়ি থেকে বের হতে দেখেছিল। সেই লোকটা দেখতে একটু রোগা পাতলা মতো, তবে সেটা রণজয় ছিল না। অচিন্ত বলে রাজবীরের বক্তব্য অনুযায়ী সে 9:30টার দিকে রণজয়কে ধুতিদের ফ্ল্যাট থেকে বের হতে দেখেছে আর মিসেস সেন দেখেছে 9টা। এই প্রমাণটা নন্দিনী সিনহা ক্রস করে, বলে মিসেস সেন চশমা ছাড়া ভালো দেখে না, আর এটা সত্য যে সে চশমা ছাড়া ভালো দেখতে পারে না। নন্দিনী বলে চশমা বাদে আইহোল দিয়ে আপনি অন্য কাউকেও তো দেখতে পারেন, সে রণজয়কে চশমা পরা বাদে দেখলে রোগা পাতলাই মনে হবে। তখন মিসেস সেন কনফিউজড হয়ে যায়। সো অচিন্তর এই প্রমাণটাও টেকে না। অচিন্ত তখন কোর্টের কাছে আরও একটা ডেটের জন্য আর্জি জানায়, কিন্তু নন্দিনী সিনহা তাকে আর কোনো ডেট দেওয়ার জন্য রাজি ছিল না। তবে অচিন্তর অনুরোধে কোর্ট এই কেসের আরও একটা ডেট দেয় আর সেটাই লাস্ট ডেট। তারপরে অচিন্ত গীতা আর ভীমকে পাঠায় ঋষভ বিল্ডার্সের সেই কনস্ট্রাকশন সাইডে যেখানে নীনাকে আসতে দেখেছিল। এখানে তার সন্দেহ হয়, তাই সে গীতা আর ভীমকে মিস্ত্রির ছদ্মবেশে সেখানে পাঠিয়েছে। তারা এখন সেখান থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসে। তারপরে আসে কোর্টের লাস্ট ডেট। অচিন্ত প্রথমে ধুতিদের কেসের দায়িত্বে থাকা পুলিশকে কাঠগোড়ায় ডাকে আর জজকে ধুতিদের ফ্ল্যাটের কয়েকটা ছবি দেখায় যেগুলো সে লুকিয়ে উঠিয়েছিল। সেখানে ধুতির রুম বাদেও আরও 2টো বেডরুম ছিল যেগুলো পুলিশ তখন সার্চ করেনি। তাহলে পুলিশ কিভাবে রণজয়কে সকালেই অ্যারেস্ট করলো? কারণ কোনো মার্ডার ওয়েপেন নেই এবং কোনো স্ট্রংলি এভিডেন্সও ছিল না। তখন নন্দিনী সিনহা বলে পুলিশ অ্যারেস্ট করেছিল কারণ পুলিশ রণজয়ের সিমেন্ট পেয়েছিল। অচিন্ত বলে সেটা তো পোস্টমর্টমের পরে পেয়েছিল। এমনও তো হতে পারে যদি রেপ রণজয় করেও থাকে তাহলে খুনটা অন্য কেউ করেছে। তারপরে অচিন্ত কোর্টে তার ফিয়ন্সে গীতাকে ডাকে। গীতা যে এশার সাথে কথা বলেছিল সেটা সে কোর্টকে বলতে বলে। গীতা বলে রাজবীর এশাকে ব্ল্যাকমেল করে সেক্সুয়াল ফেভার চাইতো, সেটা এশা কাউকে বলতে পারতো না। তারপরে কোর্টে অচিন্ত এশাকে ডাকে। রাজবীর এশাকে হ্যারাস করত। এশা বলে ধুতির একটা রিলেশন ছিল যেটা রাজবীর জানতো, সেটা নিয়েই এশা আর ধুতিকে সে ব্ল্যাকমেল করত।
আর সেদিন রাজবি সত্যিই দ্যুতির বয়ফ্রেন্ডকে তাদের বাসা থেকে বের হয়ে যেতে দেখেছিল। অচিন্ত তখন জানতে চায় দ্যুতির কার সাথে রিলেশন ছিল। এসা বলে সাদনিক বোস। এখানেই সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। দ্যুতির যে সাদনিক বোসের সাথে রিলেশন ছিল এটা কিন্তু দ্যুতির মা নিনাও জানত। বোস এখন স্বীকার করে যে হ্যাঁ, তাদের মধ্যে রিলেশন ছিল। অচিন্ত এখানে আরও প্রমাণ করে দেয় যেদিন দ্যুতি মারা যায় সেদিন রাত 8:30 থেকে 9টার মধ্যে বোসের ফোনের লোকেশন দ্যুতিদের বাড়ির আশেপাশেই ছিল। মিসেস সেন তখন উঠে বলে যে সে সেদিন বোসকেই দেখেছিল দ্যুতিদের বাড়ি থেকে বের হতে। তারপর অচিন্ত নিনাকে ডাকে, তাকে বলে আপনার মেয়ে মারা যাওয়ার এই শোকের মধ্যে আপনি হঠাৎ কেন আপনার বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে গেলেন। অচিন্ত তখন কোর্টকে নিনাদের বাসার একটা ফটো দেখায় যেখানে সবার সামনে একটা টেবিল ছিল। এটা দ্যুতি মারা যাওয়ার আগের ছবি। আর দ্যুতি মারা যাওয়ার পর আরেকটা ছবিতে দেখা যায় সেই টেবিলটা নেই। টেবিল ছাড়া বাড়িতে আর কোনো কিছুই পরিবর্তন হয়নি, শুধু টেবিলই চেঞ্জ কেন। নিনা জানায় টেবিলটা ভেঙে গিয়েছিল, তাই সে চেঞ্জ করেছে। তারপরে অচিন্ত তাদের ফ্ল্যাটের জমাদারকে ডাকে। সে বলে দ্যুতি যেদিন মারা গিয়েছিল সেদিন সে ওই ফ্ল্যাট থেকে ভাঙা টেবিলটা বের করেছিল। অচিন্ত তখন নিনাকে জিজ্ঞাসা করে আপনার ছেলে এখন কোথায়। সে জানায় যে লন্ডনে। অচিন্ত তখন কোর্টে সেই ছেলেকে নিয়ে আসে, কাল যাকে গীতা কনস্ট্রাকশন সাইট থেকে ধরেছিল। এটা হলো নিনার ছেলে, মানে দ্যুতির ভাই দেবাংশ। আসলে দ্যুতিদের বাসার সামনে যে কাপড় আয়রন করত সে দেবাংশকে দ্যুতি যেদিন মারা গিয়েছিল সেদিন রাতে বাড়ি আসতে দেখেছিল। দেবাংশ তখন বলে সে সারপ্রাইজ দিবে বলে লন্ডন থেকে বাসায় এসেছিল। এসে দেখে বোস তার বোনকে হত্যা করে পালাচ্ছে। বোস তখন উঠে বলে দেবাংশ মিথ্যা বলছে, তার আর দ্যুতির মধ্যে রিলেশন ছিল। বোস ছিল তার পিয়ানো টিচার, সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক হয়। সেদিন রাতে দ্যুতি বোসকে তাদের বাসায় ডাকে এবং তারা ইন্টিমেট হয়। আসলে দ্যুতির বডিতে যে সিমেন্ট পাওয়া গিয়েছিল সেটা আসলে রণজয়ের ছিল না, সেটা ছিল বোসের। সেটা বোস নিজে স্বীকারও করে। আসলে দেবাংশ বাসায় ঢুকে দ্যুতি আর বোসকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে এবং বোসকে মেরে বাসা থেকে বের করে দেয়। অচিন্ত বলে এর থেকে প্রমাণ হয় পোস্টমর্টম রিপোর্ট বদলানো হয়েছে। তারপরে দেবাংশ অচিন্তকে জিজ্ঞাসাবাদ করে আর এখানেই আসল সত্যি বের হয়ে আসে। আসলে দেবাংশ ঋষভকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ায় দ্যুতি দেবাংশের সাথে খারাপ ব্যবহার করছিল, কারণ বোস তার প্রেমিক। তখন দেবাংশ রাগ করে তার বোনকে একটা থাপ্পড় মারে আর সে গিয়ে তাদের সেই কাঁচের টেবিলের উপরে পড়ে। টেবিল ভেঙে তার গলায় কাঁচ ঢুকে যায় আর তৎক্ষণাৎ দ্যুতি রক্তকরণ হয়ে সেখানেই মারা যায়। সেই মুহূর্তে নিনারা বাসায় চলে এসে দেখে যে এই অবস্থা, দ্যুতি মরে পড়ে আসে। মেয়েকে হারিয়ে তারা তো পাগল হয়ে যায়, তারা বুঝতে পারে না যে কি করবে। নিনা একটা প্ল্যান সাজায় আর এই খুনের দায় কাউকে না কাউকে তো নিতেই হবে, আর সেটা দুর্ভাগ্যবশত নিতে হয় রণজয়কে। দ্যুতির বাবা তাদের বাসার কেয়ারটেকারকে মোটা অঙ্কের টাকা দিয়ে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছিল যে তাকে কোর্টে কি কি বলতে হবে, আর তারা তৎক্ষণাৎ সেই জায়গাটা পরিষ্কার করে দ্যুতিকে নিয়ে বেডে শুইয়ে দেয়, যেন মনে হয় যে দ্যুতিকে কেউ হত্যা করেছে। আর সেই মিনিস্টারের সহযোগিতা নিয়েই পোস্টমর্টম রিপোর্ট বদলেছিল। অচিন্ত বলে যে আপনি একজন মা হয়ে এটা কিভাবে করলেন। তবে নিনারও তো কিছু করার ছিল না, সে কি বা করত। সে তার মেয়েকে হারিয়েছে, এখন বিচার করতে গেলে সে তার ছেলেকেও হারাবে। তবে রণজয়, তার কি দোষ ছিল? তারও তো একটা মেয়ে ছিল, বউ ছিল, সুন্দর একটা পরিবার ছিল। নিনা তার ছেলেকে বাঁচাতে যেয়ে তার মেয়েকে মারল, রণজয়ের পুরো পরিবার শেষ করে দিল। রণজয়ের ছোট মেয়েটা নূপুর, সে কি করবে এখন? হাজার সবকিছুর জাস্টিস হলেও নূপুর কিন্তু তার মাকে আর ফিরে পাবে না। তার মা তো মারা গেছে এটা জেনে যে তার স্বামী একজন রেপিস্ট আর মার্ডারার। রণজয় তার হারানো সম্মানটা কিভাবে ফিরে পাবে? তো ফাইনালি কোর্ট রণজয়কে সব এলিগেশন থেকে ফ্রি করে মুক্ত করে দেয় এবং সসম্মানে জামিন দেয়। আর নিনা সহ দেবাংশ যারা এর সাথে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করে। ফাইনালি দ্যুতিও জাস্টিস পেয়ে যায়, নূপুর তার বাবাকে ফিরে পায়। কিন্তু নূপুরের মা সে তো আর নেই। সমাজের কিছু এলিট ক্লাস মানুষের জন্য মিডিল ক্লাস ও নিরীহ মানুষরা সাজা ভোগ করে। এই এলিট ক্লাস মানুষেরাই কিন্তু ক্ষমতার মসনদে বসে নিজেরাই আইন তৈরি করে, আবার সেই আইন নিজেদের প্রয়োজনেই তারা ব্রেক করে। তবে সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কর্মফল খুব ভয়ানক জিনিস, মানুষকে সেটা ভোগ করতে হবেই। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে এর পরের ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।